আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি এহসান তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ ও জাতির ক্ষতি করেছে, বিজেপিকে হেলিকপ্টার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকার আশাবাদ। আমেরিকান সরকারের সাথে আমাদের উত্তর সম্পর্ক বাড়বে। বিজয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সমর্থকদের বিজয় মিছিল, উন্মুক্ত হবে নতুন নতুন সম্ভাবনার দ্বার, প্রত্যাশা প্রবাসীদের। প্রোটেক্ট আওয়ার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, যেটা আমরা হারাতে বসেছিলাম। স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র বললেন ওবায়দুল কাদের। দলটির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ না ভোট। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ জাতীয় বাহিনীর ক্ষতি করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে। বিজেপিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন তিনি। বিজেপিকে হেলিকপ্টার হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবি প্রায় ২২৫ বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বাহিনীর আধুনিকায়নে এয়ারউইংয়ে যুক্ত হয়েছে দুটি হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। দিক নির্দেশনামূলক বক্তব্যে বিডিআর বিদ্রোহের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তাদের অনেক প্রাণ হয়েছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বাহিনীকে পেশাগত দক্ষতা উন্নয়নে যা প্রয়োজন তার সবকিছুই সরকার করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 পাস করেছি, এবং এটা বিশ্বময় আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 এই পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। আর সেই সাথে সাথে আমাদের এই বাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য অত্যন্ত দক্ষ হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি, এবং প্রায় 12,000 বিজিবি নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 5টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর সৃষ্টি করা হয়েছে। একটি সুশৃঙ্খল দক্ষ বাহিনী প্রশিক্ষণের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, মাধ্যমে আমি তাদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে চাই। এই পেশাগত দক্ষতা অর্জন করা একান্তভাবে প্রয়োজন। দেশের স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে এরশাদ জিয়া সরকার কোনো সুরাহা করতে পারেনি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। জিয়া এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। যা হোক, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি, এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল মিলে আইন পাশ করে দিয়েছে, এবং আমাদের সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে, এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনে জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মাইটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ডেমোক্র্যাটদের সাথে আগে থেকেই সম্পর্ক ভালো বাংলাদেশের, যার ফলে জো বাইডেনের সরকার আগামীতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখবে। বিস্তারিত ড্যানি ত্রংয়ের রিপোর্টে। The people of this nation have spoken. They've delivered us a clear victory. নানান জল্পনা কল্পনা আর রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মুকুট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি যে পরিমাণ ভোট পেয়েছেন মার্কিন ইতিহাসে এর আগে কখনো কোনো প্রেসিডেন্ট তত ভোট পাননি, যার ফলে এটি জো বাইডেনের মাইলফলক অর্জন। যেহেতু নতুন প্রেসিডেন্ট, সেহেতু সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের সাথে নতুন সরকারের আচরণগত কোনো পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে। বাইডেন আমাদের পরিচিত লোক, 50 বছর ধরে তিনি এই রাজনীতিতে আছেন এবং এই নতুন সরকারের সাথে আমাদের, কারণ ট্রাম্প সাহেবের সরকার মোটামুটি সব কিছুর থেকে উইথড্র ছিল, তিনি একগরে হয়েছিলেন, কিন্তু এই সরকার সেই রকম থাকবে না এবং সেই জন্য আমার বিশ্বাস যে আমাদের সাথে আমাদের যেগুলো বড় বড় উন্নয়ন হয়েছে, আপনার গ্রামীণ পর্যায়ে উন্নয়ন, মেয়েদের উইমেন এম্পাওয়ারমেন্ট, আপনার আমরা একটা হারমোনিয়াস দেশ, পৃথিবীর মধ্যে সব বর্ণ গোত্র ধর্মের লোকের একটা হারমোনি, এগুলো ট্রাম্প প্রশাসন খুব বাইডেন প্রশাসন পছন্দ করবে এবং এইগুলোতে আমরা একটা মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হওয়া, বাণিজ্য ও জলবায়ু ঝুঁকি মোকাবিলা সহ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জো বাইডেন সরকারের সহযোগিতা আরও জোরালো হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও দৃশ্যমান এবং সক্রিয় হবে। তিনি অভিবাসী সম্পর্কে তার বক্তব্য অত্যন্ত সোচ্চার এবং সহনশীল, যে এগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইস্যু বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, ক্লাইমেট চেঞ্জ, আমার বিশ্বাস এই সব ব্যাপারে নতুন আমেরিকান সরকারের সাথে আমাদের উত্তর সম্পর্ক বাড়বে এবং এই ব্যাপারে এবং এই ডেমোক্রেটিক সরকার বাংলাদেশকে একটা জিওপলিটিক্যালি ভেরি পাওয়ারফুল দেশ হিসেবে, একটা ইমার্জিং দেশ হিসেবে গ্রহণ করে আমাদের সাথে সম্পর্ক আরও উত্তর বাড়াবে। জো বাইডেন সরকারের প্রভাবে বাংলাদেশে দাতা সংস্থাগুলোর সহযোগিতা এবং প্রবাহ বাড়বে বলেও আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। আশা করি এইসব ব্যাপারে ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। এইসব ব্যাপারে আমরা একসাথে। এদিকে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী হওয়ায় ডেমোক্র্যাট সমর্থকরা বিজয় মিছিল করেন। এ সময় প্রবাসী বাংলাদেশিরা জানান, নতুন সরকার প্রবাসীদের জন্য নতুন নতুম সম্ভাবনার ক্ষেত্র তৈরি করবে বলে প্রত্যাশা তাদের। নিউ ইয়র্ক থেকে মল্লিকা রহমানের রিপোর্ট। 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন তিনি। বাইডেনের জয়ে আনন্দিত ডেমোক্রেটিক দলের সমর্থকরা। বিশ্বের শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তাই বিশ্বের এই রাষ্ট্রের প্রতিটা নাগরিক গণজোয়ার সৃষ্টি করেছে এবার। প্রোটেক্ট আওয়ার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, যেটা আমরা হারাতে বসেছিলাম, যেটা আমরা 4 বছরের আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাহিরে, সবারই জানা আছে। তার আছে 47 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তিনি যুক্তরাষ্ট্রকে আরও পড়ে নিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার এবং সম্মান তিনি অক্ষুণ্ণ রাখবেন। দেশকে এগিয়ে নিতে ও বর্ণবাদ বৈষম্য দূর করতে বাইডেন ভূমিকা রাখবেন বলে মনে করেন প্রবাসীরা। আমরা অনেক খুশি, আজকে আমরা সবাই মিলিত হয়েছি এখানে জ্যাকসন হাইটে। জো বাইডেন ওয়ান দ্য ভোট and our president is Joe Biden for next 4 years. We are so happy because this guy take care of the immigrant. আমেরিকা গঠন করার চেষ্টা যেটা বাইডেন বলেছে, এটাতে সবাই আস্থা রাখতে চায় যে এখন আর কোনো লাল স্টেট, এখন আর কোনো ব্লু স্টেট নেই, এখন শুধু ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বিভিন্ন দেশের অভিনন্দন বার্তা আসতে শুরু করেছে। আদালতের পথে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরও বিজয় উদযাপন করছে জো বাইডেন শিবির। আর অধিক আগ্রহে রয়েছে বিশ্ববাসী, হোয়াইট হাউসে কেমন হবে বাইডেনের পদযাত্রা। মল্লিকা খান, মাইটিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নানা নাটকীয়তা ও অপেক্ষার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
এর মাধ্যমে সমাপ্তি ঘটল হোয়াইট হাউসে ট্রাম্প অধ্যায়ের। 290 ইলেকটোরাল ভোট পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। একই সাথে মার্কিন মুলুকে প্রথমবারের মতো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কমলা হ্যারিস। মার্জিয়া মান্নানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 290 আসনে জয় পেয়ে দেশটির 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটনে জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণে বাইডেন বিভেদ ভুলে ঐক্যের ডাক দিয়েছেন। The people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory. আমেরিকাকে বিশ্বের দরবারে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর বলেও ভাষণে জানিয়েছেন বাইডেন। নির্বাচনে তাকে সমর্থন জানানোর জন্য দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি আম জনতাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। And to make America respected around the world again. And to unite us here at home. It's the honor of my lifetime that so many millions of Americans have voted for that vision. জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার হতাশাটা তিনি বোঝেন, কারণ তিনিও বেশ কয়েকবার পরাজিত হয়েছেন, কিন্তু এখন একে অন্যকে সুযোগ দিতে হবে। বাইডেন বলেন, কোন রাজ্য নীল কোন রাজ্য লাল তা তিনি দেখেন না, তিনি দেখেন যুক্তরাষ্ট্রকে। I pledge to be a president who seeks not to divide but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. এছাড়াও দেশটিতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুকে ঘিরে সহিংস আন্দোলন, করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর অভিজ্ঞতা না ভুলে নতুন সমাজ গড়তে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতেও বলেন তিনি। The battle to control the virus, the battle to build prosperity, the battle to secure your family's health care, the battle to achieve racial justice and root out systemic racism in this country. 78 বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি বয়সী প্রেসিডেন্ট। মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জো বাইডেনের রানিং মেট কামালা হ্যারিস হতে যাচ্ছেন আমেরিকার ইতিহাসের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। It takes sacrifice, but there is joy in it. সব আনুষ্ঠানিকতার পর আগামী বছরের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবেন বাইডেন। তার আগ পর্যন্ত ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মার্সিয়া মান্নান, মাই টিভি। দীর্ঘ কর্মজীবনে অনেকগুলো প্রথমের জন্ম দেয়া কমলা হ্যারিস এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গড়েছেন নতুন এক ইতিহাস। কোনো কৃষ্ণাঙ্গ, কোনো দক্ষিণ এশীয়, এমনকি কোনো নারী অতীতে কখনো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হতে পারেননি, যেটি করে দেখিয়েছেন তিনি। মোবালিক করিমের প্রতিবেদন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে কমল বা পদ্মফুলের সমর্থক শব্দে মেয়ের নাম কমলা রাখেন তার মা। সেই কমলা হ্যারিসই বাগ্মিতা, যুক্তি আর ক্ষুধার বুদ্ধির জোরে ডেমোক্রেটিক পার্টি ও তাদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারণে আনেন দারুণ গতি। 56 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার এই সিনেটর শুরুতে অবশ্য বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। দুজনেই লড়েছিলেন দলীয় মনোনয়ন পেতে। ওই দৌড়ে স্বপ্নভঙ্গ হয়েছিল কমলা হ্যারিসের। তবে এবছর আগস্টেই তিনি পেয়ে যান প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো বড় দলের হয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার টিকিট। প্রমাণও করেন তিনি। 2016 সালে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশের বছরই ক্যাপিটাল হিলে হ্যারিসের সদম্ভ পদচারণা শুরু। গত 4 বছরে দুজনের মধ্যে খোঁচাখুচিও কম হয়নি। হ্যারিসকে একবার ন্যাস্টি বলেছিলেন ট্রাম্প। বাইডেনের সঙ্গে জোট বেঁধে ট্রাম্পকে হারিয়ে হয়তো তার জবাবও দিলেন হ্যারিস। কমলা হ্যারিসের বাবা ডোনাল্ড হ্যারিস জামাইকান, পেশায় অধ্যাপক। হ্যারিসের মা ক্যান্সার গবেষক শ্যামলা গোপালান ভারতীয় এক কূটনীতিকের মেয়ে। নামের শেষাংশ বাবার কাছ থেকে নেয়া, আর প্রথমাংশ মায়ের দেওয়া এই নারীর জন্ম ওকল্যান্ডে 1964 সালে 20 অক্টোবর। আইনে ডিগ্রিধারী কমলা 1990 সালে ওকল্যান্ডে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। 2004 সালে হন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, যা ছিল এই পদে প্রথম নারী হিসেবে জয়। 2008 সালে ওবামা প্রেসিডেন্ট পদের মনোনয়ন দৌড়ে নামলে তাকে সমর্থন দেওয়া সরকারি পদধারী ব্যক্তিদের তালিকায় ছিলেন হ্যারিসই প্রথম।
2014 সালে আইনজীবী ডগলাস এম হপের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হ্যারিস। এর 2 বছর পর সিনেট নির্বাচনে সহজে জয়লাভ করে তিনি পা রাখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে। মুবাল্লিক করিম, মাই টিভি। জো বাইডেন জিতলেও পরাজয় স্বীকার করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ট্রাম্প আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় তার সশস্ত্র সমর্থক অঙ্গরাজ্যগুলোর ক্যাপিটাল ভবনের কাছে জড়ো হয়েছে। মার্জিয়া মান্নানের আরও একটি রিপোর্ট। মার্কিন গণমাধ্যম যখন জো বাইডেনের বিজয়ের খবর প্রকাশ করছে, তখন ভার্জিনিয়ার স্টার্লিংয়ে ন্যাশনাল গলফ কোর্সে গলফ খেলছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We want an honest election, we want an honest count, and we want honest people working. তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার খবর মানতেই পারছেন না ট্রাম্প। এক বিবৃতিতে জো বাইডেনের নির্বাচনে জয়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ডেমোক্রেটরা নির্বাচনে জয়ের ভুয়া দাবি করছেন বলেও অভিযোগ করেছেন। বাইডেনের জয়ের খবর দেওয়া মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করতেও ছাড়েননি তিনি। Democrats are the party of the big donors, the big media, the big tech. এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু শহরে উত্তেজনা চরমে। যে কোনো সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কায় ট্রাম্প সমর্থক ও বাইডেনের সমর্থকদের ওপর নজর রাখছে পুলিশ। এরই মধ্যে ট্রাম্পের আইনজীবী ঘোষণা দিয়েছেন, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে সোমবার থেকেই আইনি লড়াই শুরু হবে। First of all, for the state of Commonwealth of Pennsylvania, and then for a number of other states. And these lawsuits will be brought starting on Monday. ট্রাম্পের পরাজয়ে দূরে সরছে তার সমর্থক মিডিয়াগুলোও। ট্রাম্পের প্রতি তাদের পরামর্শ, হারতে পছন্দ করেন না ট্রাম্প। তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন, কিন্তু পরাজয় নিশ্চিত হলে আমেরিকার গণতন্ত্রকে মেনে নিয়ে মর্যাদার সঙ্গে অফিস ছেড়ে গেলে নিজের প্রতি ও দেশের প্রতি সম্মান দেখাবেন তিনি। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে সরে পড়তে শুরু করেছে রিপাবলিকান সমর্থকেরাও। যদিও আইনি লড়াই জেতার আশায় এখনও বুক বেঁধে আছেন তাদের অনেকেই। মার্জিয়া মান্নান, মাই টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র। তিনি বলেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ না ভোট। ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজপথ আর আন্দোলন বিএনপির এখন অজানা। যারা ৭১-এ দেশের স্বাধীনতা মেনে নেয়নি, এ দেশকে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে নিতে চেয়েছে, তাদের কাছে ষড়যন্ত্র, হত্যা, কুয়ের মাধ্যমে সাহসী সেনা হত্যা স্বাধীনতাই মনে হবে। দেশের জনগণের কাছে ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস, গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত হবে। এডিস মশা নিধন অভিযান শুরুর পর ডেঙ্গু রোগের প্রকোপ অনেকটাই কমেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও অভিযানের ষষ্ঠ দিনেও বিভিন্ন এলাকার ভবনে লার্ভা পাওয়া গেছে। এছাড়া ফুটপাত দখল ও রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় খিলগাঁয়ে একটি নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো, তবে কিছু দেখা যাচ্ছে যে দায়িত্বে যারা আছেন, বিশেষ করে বিল্ডিংয়ের ম্যানেজার অথবা বিল্ডিংয়ের দারোয়ান, তার এই দায়িত্বটার প্রতি অবহেলাটা মনে হচ্ছে বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মালিক বা ফ্ল্যাটের মালিক তারা এই বিষয়গুলো আসলে জানেন না। এবারে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। রাজধানী ঢাকাকে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে মাটির তলদেশ দিয়ে তৈরি করা হবে 250 কিলোমিটার সাবওয়ে। এর মধ্যে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক কাজ। এতে মোট লাইন রাখার প্রস্তাব রাখা হয়েছে 11টি। আর জানছেন রাকিব হাসান। ঢাকাকে যানজট মুক্ত এবং এক স্থান থেকে অন্য স্থানে নগরবাসীর যাতায়াত সহজ করতে পুরো রাজধানী জুড়ে সাবওয়ে তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্পেনের একটি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে 2018 সালে সমীক্ষা শুরু করে রাজধানী জুড়ে। 317 কোটি টাকার প্রকল্পে ইতিমধ্যে সমীক্ষার একটি প্রাথমিক প্রতিবেদনও হাতে পেয়েছে সেতু বিভাগ। প্রতিবেদন অনুযায়ী রাজধানী ঢাকার তলদেশে প্রায় 250 কিলোমিটার সাবওয়ে নির্মাণের কথা বলা হয়েছে। এতে মোট লাইন রাখার প্রস্তাব করা হয়েছে 11টি।
5টি লাইন থাকবে ঢাকার পাশের জেলা এবং কয়েকটি এলাকার সঙ্গে কানেক্টিং লাইন হিসেবে। প্রাথমিক নকশা অনুযায়ী লাইনের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত যে লাইনগুলো প্রস্তাব করা হয়েছে সেগুলোর এক একটির দৈর্ঘ্য 20 থেকে 30 কিলোমিটার। প্রতিটি সাবওয়ে লাইনের 1 কিলোমিটার অন্তর অন্তর থাকবে স্টেশন, একই সঙ্গে থাকবে ইন্টারকানেকশন, যাতে সাবওয়েতে চলে যাওয়া নগরবাসী সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন মেট্রো বদলের মাধ্যমে। ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকার যানজট নিরসনে সাবওয়ে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে জানিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। এবং ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে ঢাকা শহরের মতো শহরগুলোর জন্য সাবওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মোড অফ ট্রান্সপোর্টেশন হবে। এবং আমাদের রিভাইজ এসটিপিতে প্রতিদিন 2025 সালের জন্য আপনার প্রায় 40 মিলিয়ন ট্রিপ এস্টিমেটেড করা হয়েছে। এই ট্রিপকে অ্যাকোমোডেট করার জন্য আমাদের এই ধরনের মাস ট্রানজিট অবশ্যই প্রয়োজন হবে। তবে সাবওয়ে নির্মাণের ক্ষেত্রে মেট্রো রেল সহ পাতাল রেলের সাথে কানেক্টিভিটি রাখা খুবই জরুরি বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। ঢাকা শহরের সাবওয়ে নেটওয়ার্ক করার সময় আরেকটি যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের রিভাইজ এসটিপিতে যে 5টি এমআরটি লাইন রয়েছে এবং সেই এমআরটি লাইনের যেগুলো আন্ডারগ্রাউন্ড বা সাবওয়ে হচ্ছে তার সাথে বিবিএর যেই পরিকল্পনা অনুযায়ী যেই সাবওয়ে নেটওয়ার্ক তার সাথে আপনার একটা কানেক্টিভিটি থাকতে হবে এবং একটির সাথে যেন অপরটি সাংঘর্ষিক না হয় এবং যেখানে আপনার ইন্টারচেঞ্জ করার দরকার প্যাসেঞ্জাররা যেন ইন্টারচেঞ্জ করতে পারে সেই সুযোগটা রাখতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, কমপক্ষে 30 বছর সময় নিয়ে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রোববার সন্ধ্যা 6টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এটি চলমান একাদশ সংসদের 10ম অধিবেশন, চলবে 20 নভেম্বর পর্যন্ত। বিশেষ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আগামীকাল সোমবার ভাষণ দেবেন। অধিবেশনের প্রথম দিন আজ শোক প্রস্তাব ও অধ্যাদেশ উপস্থাপন করা হয়। এই অধিবেশনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের উপর সরকার ও বিরোধী দলীয় সদস্যদের আলোচনা শেষে তা পাশ হবে। দেশে গত 24 ঘন্টায় 1474 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, একই সময় মৃত্যু হয়েছে 18 জনের। গতকাল দেশে 1289 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, একই সময় মৃত্যু হয় 13 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 12,760টি নমুনা সংগ্রহ করা হয়। মোট মৃত্যু হয়েছে 6,067 জনের। মহানবীর প্রতি অবমাননার প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ইউনাইটেড। উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন। এই সময় ইসলামের প্রতি অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ও তার অনুসারীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘের কাছে আবেদন সহ ফ্রান্স পণ্য বয়কটে সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। জাদুভিশনের সঙ্গে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস, স্টার মুভি সহ স্টার গ্রুপের সব চ্যানেল সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ। বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। জাদুভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনদেশি নাগরিকদের অশালীন বক্তব্যের প্রতিবাদ করে প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। জাদুভিশন কর্তৃক পরিবেশিত যে 7টি চ্যানেল আছে তাদের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। দ্বিতীয়ত হলো যে আমাদের বিরুদ্ধে যে একজন ভিনদেশি নাগরিক হিসাবে
আমাদের ইন্টারনাল কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমার মনে হয় যে এই জিনিসটা অত্যন্ত অশোভনীয় এবং মানে এটা আমি মনে করি যে আমাদের কেবল টিভি যারা বিজনেস করছি অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক এবং অসৌজন্যমূলক। ভারতীয় চ্যানেল স্টার গ্রুপ বয়কটের নামে বিশৃঙ্খলার মধ্য দিয়ে সারা দেশে কেবল অপারেটররা তাদের গ্রাহক হারাবে বলে আশঙ্কা করছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা জানান, কোয়াবের কোনো বৈধ কমিটি নেই। একটি সিন্ডিকেট তাদের স্বার্থ হাসিলের জন্য স্টার গ্রুপ বয়কটের ঘোষণা দেয়। এতে করে সামগ্রিকভাবে কেবল অপারেটরদের ক্ষতি হবে বলে মনে করেন তারা। তারা কোয়াবের নাম, কোয়াবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা আন্দোলনের, বয়কট আন্দোলন নাম দিয়েছে। কোনো ব্যক্তি বা কোনো একটি সিন্ডিকেটের স্বার্থের জন্য তো সারা দেশের কেবল অপারেটররা তার ব্যবসা হারাতে পারে না। এই ধরনের পরিস্থিতি আমরা কখনোই চাই না যে সামনে এই জটিলতা বাড়ুক। আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদেরকে আহ্বান জানাবো যে তাদের শুভবুদ্ধির উদয় হোক। নির্মাণের পর থেকেই বেহাল দশায় ব্রাহ্মণবাড়িয়া সদরের ভোলাচং সড়ক। দীর্ঘ 15 বছরেও সড়কটি সংস্কার না করা এলাকাবাসীর দুর্ভোগ চরমে। প্রতিদিন মানুষ ঝুঁকি নিয়েই চলাচল করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিডিই বলছে, অনুমোদনের পরই সড়কটির মেরামতের কাজ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল ইউনিয়নের ভোলাঞ্চর থেকে কুমিল্লা সিলেট মহাসাগরের রামরাইল বাস স্ট্যান্ড পর্যন্ত 1 কিলোমিটার সড়কগ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ 15 বছর সড়কের সংস্কার কাজ না করায় অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। সামান্য একটু বৃষ্টি হলেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের এই রাস্তাটা রামরাইল টু ভোলাচংয়ের রাস্তা। এই রাস্তাটা যা প্রায় 15 বছর ধরে এই রাস্তাটার মধ্যে কোনো কাজকর্ম হইতেছে না, বেহাল দশায়। যেন হাসপাতাল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, অনেক জিনিস আছে, কিন্তু একটা লোক আওয়া যাওয়া করতে পারে না। রিক্সা যাইতে পারে না, ওই জন্য রিক্সা কাটতে উঠতে পুরো জায়গা গাড়ি ভেঙে যাচ্ছে। প্রতিদিন সড়কটি দিয়ে শত শত যানবাহন, স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ এলাকার মানুষ সদরে যাতায়াত করে। এলাকাবাসী জানায়, এ পথে রোগী নিয়ে যাওয়া অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। এখানে যদি রোগী নিয়ে যাইতে হয়, রিক্সা চাইলে রিক্সা পায় না, ভ্যান আসে না, সিএনজি আসে না, রাস্তা ভাঙ্গা চুরে আছে রয়েছে। আমরা বাচ্চা কাচ্চা স্কুলে আসা যাওয়া খুব অসুবিধা হই, বাচ্চারা কান্নাকাটি করে। আপনার কাছে অনুরোধ, আমাদের ভোলাচংয়ের মাঠের পাশে রাস্তাটা সুন্দর করে কইরা দেন। আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন জানাতেছি, আমাদের রাস্তার জন্য সরকারের জন্য আপনাকে দৃষ্টি দেয়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ভোলাঞ্চল সড়কটি প্লাকলন তৈরির পর এখন অনুমোদনের অপেক্ষায় আছে। মাননীয় সংসদ সদস্যের নির্দেশে এই রাস্তাটিকে টেন্ডার হয়েছে, অচিরেই কাজটি হাতে নেবে। সব রাস্তা ডিপিপির অনুমোদন অপেক্ষায় আছে। ডিপিপি অনুমোদন হয়ে গেলে পর্যায়ক্রমে সব মতো এই রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ টেন্ডারে হাতে নিতে পারে। আর নির্বাহী প্রকৌশল জানান, ভোলাঞ্চল সড়কটির সংস্কার পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই কাজ শুরু হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভিআরপি প্রকল্পের মাধ্যমে আমরা এই সড়কটি খুব শীঘ্রই বাস্তবায়ন করব। আমরা প্রাক্কলন আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই অনুমোদন আসবে, তখন আমরা টেন্ডারে যাব। অচিরেই সড়কটি সংস্কার করে চলাচলে দুর্ভোগ লাঘব করার প্রত্যাশা এলাকাবাসীর। শিউলি রোজা, মাই টিভি। একাডেমিক সনদপত্র বিতর্কিত অসদাচরণ ও সমিতির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফের সদস্য পদ সাময়িক স্থগিত করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। রোববার সমিতির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার সকল কাগজপত্র সমিতিতে 7 দিনের মধ্যেই জমা দিতে বলা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে অ্যাডভোকেট আব্দুল লতিফের একাডেমিক সার্টিফিকেট জাল এবং তিনি অসাধু উপায়ে অতিরিক্ত পিপি, এপিপি এবং এজিপি নিয়োগের নামে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেন মর্মে অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট লেখক, গীতিকার, মুক্তিযোদ্ধাদের সংগঠক অধ্যাপক হারুনুর রশিদের প্রয়াণ দিবসে স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির সহসভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল্লাহ সহ
বিশিষ্টজনেরা। ভালো দাম পাচ্ছেন না উৎপাদিত শাকসবজির, চাষিদের এমন অভিযোগ থাকে প্রতিনিয়তই। তবে এবার সেই চিত্রটা একেবারেই উল্টো। বাজারে শাকসবজির দাম চড়ার সঙ্গে সঙ্গে চাষিরাও পাচ্ছেন ভালো দাম। এতে অন্য বছরের ক্ষতি পুষিয়ে নিচ্ছেন তারা। সিরাজগঞ্জের চর এলাকা ঘুরে প্রতিনিধি HM মোনাম খানের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নূর মাহমুদ। চর নূরনগর। পানির ব্যবস্থা না থাকায় একসময় খুব একটা চাষাবাদ করা যেত না এখানে, কিন্তু সময় বদলেছে। সেই দুধু বালুচরই এখন সবুজের বিস্তীর্ণ ছাউনি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজুর নদীর তীরে বিভিন্ন ফসলের এমনই এক সবুজের রাজ্য গড়ে তুলেছেন এখানকার কৃষকরা। চাষিরা বলছেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার উৎপাদন যেমন বেশি, তেমনি বাজার মূল্যও ছাড়িয়ে গেছে প্রত্যাশাকে। পদ্ধতি শ্যালোর পানি দেওয়া করি, এই জন্য ফসল একটু ভালো হয়। বালু আছে, পানি খেয়েছে চর একটু ভালো হয়েছে। প্রথমে টান দিছি, তো এই সময় মানে 1000-10 টাকা বেচা কেনা করছি। ক্ষেতের অবস্থা দেখতেছি, তাতে আমার লাখখানেক টাকা লাভ হইতে পারে। করোনার এই বাস্তবতায় মানুষ যখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তখন এখানকার চাষিদের মুখে বেজায় হাসি। আমাদের গ্রামের আশেপাশে যারা শাকসবজি এবং বেগুন টাল যেতে দিছে, তাদের এবার যে বাম্পার, এই বাম্পার আল্লাহ দিলে বলার মতন জায়গাই নেই। তাতে আমি খুব ভালো ফলন পেয়েছি এবং কেনা বেচা যা করতেছি, যে এবার আমার খুব আয় হইতেছে। আমার স্বল্প টল্প ইটি করিয়াও বহুত কিছু গেলবার থেকে আমার ডবল এবার আয় হইতেছে। ওষুধ পানি যতই দিক, তাও 2200 টাকা এমন বাগুন বেচে তাও আল্লাহ ভালো চালাই। আর এসবই সম্ভব হয়েছে স্থানীয় কৃষি অফিস পাশে দাঁড়ানোই, বলছেন কৃষকরা। তাদের কাছে গেলে তারা পরামর্শ দেয়, বিভিন্ন ধরনের শাকসবজি মোটামুটি খুব ভালো হয়েছে এবার। সেবা আছে এবং সরকারি যে প্রণোদনা অথবা পুনর্বাসন কর্মসূচির আওতায় যতটুকু সাহায্য করার দরকার আমরা সেল করে যাচ্ছি, এবং চরে যাতে 1 ইঞ্চি জমিও পতিত না থাকে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এসব সবজির একটা বড় অংশই নিতে হয় না বাজারে, জমি থেকেই সরাসরি কিনে নিয়ে যান পাইকাররা। নূর মোহাম্মদ, মাই টিভি। করোনা আক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী 10 নভেম্বর PCL এ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল রিয়াদের। করোনা পজিটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হবে। এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে সাকিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় 9 নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু T20 কাপের জন্য ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা রয়েছে সাকিবের। এর সঙ্গে শেষ করছি সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ ও জাতির ক্ষতি করেছে, বিজেপিকে হেলিকপ্টার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকার আশাবাদ। নতুন আমেরিকান সরকারের সাথে আমাদের উত্তর সম্পর্ক বাড়বে। বিজয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সমর্থকদের বিজয় মিছিল। উন্মুক্ত হবে নতুন নতুন সম্ভাবনার দ্বার, প্রত্যাশা প্রবাসীদের। প্রোটেক্ট আওয়ার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, যেটা আমরা হারাতে বসেছিলাম। স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র, বললেন ওবায়দুল কাদের। দলটির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ না ভোট। মিয়ানমারের সেনা শাসনের অবসানের পর দ্বিতীয়বারের মতো চলছে সাধারণ নির্বাচন। করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নেগেটিভ এসেছে সাকিবের। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আশিদা আলী এবং আমি এসএম তানভীর। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।